আজকের মুভিটা কোনো কাল্পনিক গল্পের উপর নির্ভর নয়, বরং আজকের মুভিটা একটি সত্য ঘটনা যেটা 1950 সালে দক্ষিণ কোরিয়ায় এবং উত্তর কোরিয়ায় যুদ্ধ হওয়ার সময় আইলেনিং নামে ছোট্ট একটি মেয়ের জীবনের উপর গল্পটি নির্ভর করে। আমি শুধু এইটুকু বলতে পারি, এই মুভিটি দেখার শেষে আপনার চোখে একটু হলেও পানি আসবে, কিন্তু সেই পানিটা শুধু দুঃখের হবে না, অনেক সুখও আছে। তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। মুভির শুরুতেই দক্ষিণ কোরিয়ার ছোট্ট একটি গ্রাম দেখানো হয়। সেই গ্রামে বসবাস করে একটি পরিবার, আর তাদের একটি ছোট্ট মেয়ে ছিল। সেই মেয়েটির নাম ছিল সিলিয়ার। সিলিয়া ছিল খুব হাসি খুশি এবং চঞ্চলিক একটি মেয়ে। গ্রামবাসীরা সবাই মিলে খুব ভালো একটা সময় কাটাচ্ছিল তখন, কিন্তু এর ভিতরে বিমান থেকে তাদের এলাকায় বোমা মারা হয়, কারণ উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার ভিতরে এতক্ষণে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এটা সাধারণ গ্রামবাসীরা বুঝে উঠতে পারেনি। আর এইদিকে সিউলের মা সিউলেকে একটি সেফটি জায়গায় নিয়ে বলে, আমি তোমাকে কিছুক্ষণের ভিতরে নিতে আসবো, তুমি এখানে অপেক্ষা করবে আমার জন্য। কিন্তু 7 বছরের সেই মেয়েটা কখনোই জানতো না যে এটাই তার মায়ের সাথে শেষ দেখা। এরপরে দেখা যায় নর্থ কোরিয়ার আর্মিরা পুরো গ্রামবাসীকে মেরে ফেলেছে, আর যারা বেঁচে ছিল তাদেরকে কয়েদি বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর আর্মিরা সেই বাচ্চা মেয়েটিকে এখনো খুঁজে পায়নি, আর সেই বাচ্চা মেয়েটি এখনো অপেক্ষা করে যাচ্ছে তার মায়ের জন্য। সে ভাবছে তার মা কিছুক্ষণের ভিতরেই তাকে নিয়ে যাবে, কিন্তু নিষ্পাপ মেয়েটি জানে না তার মাকে আর্মিরা অলরেডি মেরে ফেলেছে। সিউল কাঁদতে থাকে এবং এক বুক আশা নিয়ে তার মায়ের জন্য এখনো সে অপেক্ষা করতে থাকে। এরপরেই দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় তুর্কিতে। আমরা তুর্কিতে সুলাইমান নামে একজন সৈনিককে দেখি। সুলাইমান তার কলিগের সাথে সাইকেলে করে কোথায় যেন যাচ্ছিল। ঠিক তখনই নুরান নামে এক মেয়েকে দেখানো হয়। নুরান আসলে সৈনিককে পছন্দ করত, আর সুলাইমানও নুরানকে অনেক পছন্দ করত, কিন্তু তারা কখনোই কাউকে কিছু বলেননি। নুরানের বান্ধবী নুরানকে বলে, দক্ষিণ কোরিয়ার যুদ্ধের জন্য সেখানে অনেক সৈনিক পাঠানো হবে, হয়তো তোমার ভালোবাসার মানুষটিকেও সেখানে যেতে হবে। এটা শুনে নুরান কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে চাচ্ছিল না যেন তার প্রিয় মানুষটা সেখানে জড়াক। কিন্তু নুরানের এই ভয়েই বাস্তবে পরিণত হয়। আর্মি চিফ সেখানে সুলাইমানকে ডেকে পাঠায়। আর্মি প্রথমে সুলাইমানকে বলে, দক্ষিণ কোরিয়ার যুদ্ধের কারণে দক্ষিণ কোরিয়া তুর্কের কাছে সাহায্য চেয়েছে, আর যার কারণে তোমাকে সহ ওইখানে আরো সৈন্য পাঠানো হবে। সুলাইমান রাতে বাসায় ফিরে এই কথা নুরানকে জানায়, কিন্তু নুরান তাকে এই কথায় কোনোভাবেই যেতে দিতে রাজি হয় না। সে বলতে থাকে, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তখন আমার কি হবে? সুলাইমান তাকে বুঝিয়ে বলে, দেখো, দক্ষিণ কোরিয়ার এখন আমাদেরকে অনেক প্রয়োজন, আর তুর্কি সরকারদের আমাদের মতো সৈনিককে ওইখানে অনেক প্রয়োজন। তো আমার দেশের জন্য হলেও যেতে হবে ওইখানে, প্লিজ তুমি আমাকে বাধা দিও না। রোমান তার মনের ইচ্ছের বিরুদ্ধে হলেও সুলাইমানকে সেখানে হাসি মুখে বিদায় দেয়। এর পরের সিনে দেখানো হয় সুলাইমান তার বেস্ট ফ্রেন্ড আলীর সাথে রওনা দিয়েছে। সুলাইমান যাওয়ার পূর্বে তার বাবা মায়ের জন্য একটি চিঠি লিখে যায়, আর সেই চিঠিটি যখন তার বাবা মা পায় তাদের মাথায় দুশ্চিন্তা ঠিকই থাকে, তবে নিজেদের ভিতরে একটা গর্ব ফিল মনে করে। সুলাইমান আরো একটি চিঠি নুরানের উদ্দেশ্যে লিখে যায়, আর এই প্রথম তার ভালোবাসার কথাটি নুরানকে জানায়। সেই নুরানকে জানায়, আমি খুব শীঘ্রই ফিরে আসবো, আর এসেই তোমাকে বিয়ে করব। আর এর পরের দৃশ্য চলে যায় সুলাইমানের কাছে, আর আমরা দেখতে পাই সুলাইমান খুব ভালো মনের একজন মানুষ। একদিন সুলাইমান কিছু পিঁপড়ে দেখতে পায়, কিন্তু সেই পিঁপড়েগুলো মারার পরিবর্তে তাদেরকে সে নিজ হাতে খেতে দেয়। এটা দেখে আমরা বুঝতে পারি সুলাইমান লড়াই কিংবা মৃত্যু এগুলো কিছুই চায় না, সে মানুষের শান্তি চায়। কিন্তু সুলাইমানের এই ভালো মানসিকতা তাদের জুনিয়র সিনিয়র সবাইকে চিন্তায় ফেলে দেয়, কারণ যে মানুষটি পিঁপড়ে মারতে ভয় পায় সে কিভাবে মানুষ মারবে। সুলাইমানের জাহাজটি দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষগুলো তাদেরকে বন্ধনে স্বাগতম জানায়। সুলাইমান এবং তার বন্ধু আলী যখন ক্যাম্পের দিকে যাচ্ছিল তখন তারা চারদিকে শুধু লাশ দেখতে পায়, আর মানুষের শুধু হাহাকার দেখতে থাকে। তা ক্যাম্পে পৌঁছানোর পরে একজন সৈনিক সুলাইমানকে বলে, আমি ঘোষণা দিয়েছি যে এই যুদ্ধ তাড়াতাড়ি থেমে যাবে, আর আমরা এর ফলে দ্রুত বাড়ি ফিরে যেতে পারবো। কিন্তু সুলাইমানদের ভাগ্য অতটা ভালো ছিল না। উত্তর কোরিয়ার প্লেন সুলাইমানদের উপরে আক্রমণ করে বসে, আর এই ফলে সেখানে অনেক মানুষ মারা যায়। আর সুলাইমান তখন বুঝে যায় এই যুদ্ধ তাড়াতাড়ি থামবে না। এর পরের সিনে দেখানো হয় সুলাইমান তাদের সাথীর সাথে জিপে করে শহরে যাচ্ছে। যাওয়ার পথে শত্রুরা তাদের উপর আক্রমণ করে বসে। সুলাইমান এবং তাদের সাথীরা কোনো মতেই তাদের জীবন বাঁচিয়ে নেয়, এবং তারা একটি জঙ্গলে ঢুকে চারদিকে শুধু লাশ আর লাশ দেখতে পায়। সুলাইমান একটি বাচ্চার কান্নার আওয়াজ পায়। সুলাইমান দ্রুত সেই বাচ্চাটির কাছে চলে যায়, আর সেই বাচ্চাটি কেউ নয়, সেটি হচ্ছে সিলিও। আমরা দেখতে পাই সিউল তার মৃত মায়ের লাশের পাশে বসে আছে, অর্থাৎ এখনো সে যায়নি, তবে সে খুঁজে পেয়েছিল তার মায়ের লাশটি, কিন্তু সে তার মাকে ছেড়ে কোথাও যায়নি। সুলাইমান সিলিওর দিকে হাত বাড়ায়, আর সিলিও কিছু না ভেবে তার কোলে ঝাঁপিয়ে পড়ে। এরপরেই তারা সিউলকে নিয়ে তাদের ক্যাম্পে ফিরে আসে। সুলাইমানের বন্ধু সুলাইমানকে জিজ্ঞাসা করে, এই মেয়েটি সাউথ কোরিয়ার নাকি নর্থ কোরিয়ার? সুলাইমান উত্তর দেয়, সে নর্থ কোরিয়ার হোক বা সাউথ কোরিয়ার হোক সেটা আমাদের দেখার বিষয় নয়, সে একজন নিষ্পাপ বাচ্চা, সেটাই আসল পরিচয়, আর আমাদের দায়িত্ব হচ্ছে এই নিষ্পাপ মেয়েটিকে দেখাশোনা করার। এরপরে সেই বাচ্চা মেয়েটির নাম সুলাইমান আইলে রেখে দেয়, আর আইলে নাম হচ্ছে চাঁদের টুকরো।
আসলে মেয়েটি খুব চাঁদের টুকরো ছিল, এটা আমার ব্যক্তিগত মতামত। আশা করি আপনারাও একমত হবেন। যাই হোক, এরপরেই দৃশ্য পরিবর্তন হয়ে যায় আর আমরা এদিকে দেখতে পাই জেনারেল সৈনিকদেরকে ট্রিপ করছে। সে সবাইকে বলছে আমেরিকা এবং তুর্কি সাপোর্ট করতেছে দক্ষিণ কোরিয়াকে এবং চীন সাপোর্ট করতেছে উত্তর কোরিয়াকে। দৃশ্য চলে যায় আয়লা এবং সুলাইমানের কাছে। আয়লা এখন সুলাইমানকে ছাড়া এক মিনিটও থাকে না। আয়লা সব সময় সুলাইমানের কোলে থাকে। একদিন সৈনিকরা তাদের ক্যাম্প পরিবর্তন করছিল, তার গাড়িতে করে অন্য ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় আর তাদের সাথে আয়লাও ছিল। এর ভিতরে সুলাইমানের গাড়িটি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, তাই তাদেরকে রেখে বাকি সৈন্যরা সবাই সামনে আগাতে থাকে। আর ঠিক তখনই সুলাইমানদের উপর চাইনিজ কিছু লোকেরা আক্রমণ করে বসে আর এই প্রথম আয়লাকে বাঁচানোর জন্য মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় সুলাইমান অস্ত্র ছাড়া কিছু মানুষকে বুদ্ধি দিয়ে মেরে ফেলে। ব্লাস্টের শব্দ শুনে সেখানে সুলাইমানের বন্ধুরাও চলে আসে। একটা সময় এমন হয় আহত সুলাইমানকে একটা চাইনিজ পুরো মেরে ফেলছিল আর ঠিক সেইখানে সুলাইমানের কিছু বন্ধু এসে চাইনিজ লোকগুলোকে মেরে ফেলে। সুলাইমান বেঁচে তো যায় ঠিকই, তবে সে অনেক আহত হয়। সুলাইমানকে হসপিটালে ভর্তি করা হয় আর এই খবরটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে যে চাইনিজরা তুর্কিদের উপর আক্রমণ করেছে দক্ষিণ কোরিয়ায়। নুরান যখন এই খবরটি শোনে, নুরানও শেষ পর্যন্ত চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখানো হয় সুলাইমানের ক্যাম্পে ফিরে আসে। আয়লা তার আঙুল ধরে তার পাশে চুপ করে শুয়েছিল। সুলাইমানের বন্ধুরা তখন সুলাইমানকে বলে যে আয়লা গতকাল রাত থেকে এখনো ঘুমায়নি, সে এক মুহূর্তের জন্য তোমার পাশ থেকে সরে যায়নি, তোমার হাত ধরে চুপ করে বসেছিল। সুলাইমান এটা শুনে খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় যে দক্ষিণ কোরিয়ার আর্মি জিপের কাছে এই খবরটি পৌঁছে গিয়েছিল যে একজন তুর্কি সৈনিক দক্ষিণ কোরিয়ার একটি বাচ্চাকে লালন পালন করছে। তারা নিজেদের কাছে বলতে থাকে তুর্কি আমাদেরকে অনেক সাহায্য করছে, তাদের উপর আর বোঝা চাপানো উচিত হবে না, আমাদের বাচ্চা আমাদেরই লালন পালন করতে হবে। এরপরেই দেখা যায় সুলাইমানদের কমান্ডার সুলাইমানকে ডেকে পাঠিয়েছে আর তাকে বলে দক্ষিণ কোরিয়ার সরকার আয়লাকে লালন পালন করবে, কিন্তু সুলাইমান কোনো মতে রাজি হচ্ছিল না আয়লাকে দিয়ে দিতে। তখন কমান্ডার সুলাইমানকে জানায় যে কিছুদিনের মধ্যেই তোমাকে দক্ষিণ কোরিয়া ব্রেকদের মিডল দিবে, তখন তুমি আয়লাকে ওই অনুষ্ঠানে নিয়ে যেও না, তুমি আয়লাকে লুকিয়ে রাখবে। আর এরপরেই দেখা যায় সেই দিন চলে এসেছে, আজ সুলাইমানকে ব্রেকদের মিডল দেওয়া হবে। সে আয়লাকে লুকিয়ে রেখে এসেছিল, কিন্তু সেখানে আয়লা চলে এসেছে। আয়লা আর সুলাইমানের প্রতি তীব্র ভালোবাসা দেখে কোরিয়ার সরকার ডিসিশন নেয় যে আয়লার যতদিন পর্যন্ত আত্মীয় স্বজন না পাওয়া যাবে ততদিন পর্যন্ত সে সুলাইমানের কাছেই থাকবে। এটা শুনে সকল সৈনিক খুশি হয়ে যায়, কারণ আয়লা ছিল ওই ক্যাম্পের সকল সৈনিকের ভালো থাকার মেন কারণ। আয়লা এবং সুলাইমানের এই খবর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আর এটা শুনে নুরান কিছুটা স্বস্তি পায়, কারণ সে ভাবে সুলাইমান তো এখনো বেঁচে আছে। আর এভাবেই কয়েকটি মাস চলে যায়। এখন আয়লা সুলাইমানের সাথেই থাকে। আয়লা এখন ওই ক্যাম্পের একটা ভালো হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। ক্যাম্পের সবাই আয়লার বন্ধু হয়ে যায় এবং সবাই একসাথে খেলাধুলা করে। ক্যাম্পের সবাই এই ছোট্ট মানুষের মুখটি দেখে তাদের যুদ্ধের সব খারাপ স্মৃতিগুলো ভুলে থাকে। আর আয়লা এখন সুলাইমানকে তার বাবা ভাবতে শুরু করছে। আয়লা একদিন সুলাইমানের জন্য একটি পেইন্টিং করে আর এটা সুলাইমান দেখে অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পরে সুলাইমানদের পাশের শহরে একটি মেলা হচ্ছিল। তখন সুলাইমান আয়লা এবং তার বন্ধুকে নিয়ে সে মেলায় যায় আর তারা তিনজন অনেক মজা করে এবং একসাথে ছবিও তোলে। কিন্তু বাসায় এসে যখন আয়লা ঘুমিয়ে পড়ে তখন সুলাইমান ভাবতে থাকে কিছুদিন পরে তো তাদের তুর্কিতে ফিরে যেতে হবে, তখন আয়লাকে ছাড়া কিভাবে থাকবে তারা। পরের দৃশ্যতে দেখা যায় সুলাইমানের এক বন্ধু সুলাইমানকে বলছে পাশের গ্রামের লোক আয়লার রিলেটিভ বলে দাবি করছে। সুলাইমান তখন তার বন্ধুকে বলে তুমি এই বিষয়ে কাউকে কিছু বলো না, আমি নিজেই এটার খোঁজ খবর নিব। রাতের বেলা বের হয় সুলাইমান সেই গ্রামের উদ্দেশ্যে, কিন্তু এটা ছিল তাদের শত্রুপক্ষের এক চাল, কারণ তারা জানতো সুলাইমানকে এই কথা বললে সুলাইমান ঠিকই আসবে। তারা সুলাইমানকে মারার চেষ্টা করে, কিন্তু সুলাইমানের বন্ধু আলী এই জিনিসটা বুঝে গিয়েছে। সে দ্রুত এখানে এসে সুলাইমানকে বাঁচিয়ে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এদিকে দেখি সুলাইমানের বন্ধু আলী ছিল মার্নি মন্ডল নামে এক শিল্পীর বড় ফ্যান। মার্নি মন্ডল তাদের শহরের পাশেই ছিল, তবে সে যেতে চাচ্ছিল সেখানে, আর আলীর আজকে ডিউটি ছিল তাই সেখানে আর যাওয়া হলো না। তখন সুলাইমান বলে আমি তোমার জন্য একটি অটোগ্রাফ নিয়ে আসবো। আর এদিকে দেখা যায় যে সুলাইমান আয়লাকে নিয়ে সেখানে চলে আসে আর আয়লার জন্য সে একটি অটোগ্রাফও পেয়ে যায়। অটোগ্রাফটি ক্যাম্পে ফিরে সুলাইমান তার বন্ধু আলীকে দেয় আর আলী সেই অটোগ্রাফটি পেয়ে অনেক খুশি হয়ে যায় আর সেখানে গুলি করে সুলাইমানের বন্ধুকে ওখানে মেরে ফেলে। সুলাইমান চিরদিনের জন্য তার বন্ধুকে হারিয়ে ফেলে। সুলাইমান যখন তার বন্ধুর কবরের পাশে যায় তখন সুলাইমান অনেক কাঁদতে থাকে আর তার কান্না দেখে আয়লাও কাঁদতে থাকে আলীর জন্য। পরের দৃশ্যে দেখানো হয় তুর্কিতে 1 বছর হয়ে গিয়েছে আর যুদ্ধ এখন প্রায় শেষ, তাই তুর্কিদের এখন ধীরে ধীরে তাদের বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। সকল সৈন্যরা ফিরে যাচ্ছিল আর সবাই এক এক করে আয়লাকে ধরে কাঁদছিল, কারণ তারা সবাই আয়লাকে অনেক মিস করবে। কিন্তু সুলাইমান ডিসিশন নেয় সে তুর্কিতে যাবে না, সে এখানেই থেকে যাবে আয়লার জন্য। সৈনিকরা চলে যায়, সেখানে নতুন কিছু সৈনিক আবারও চলে আসে। সুলাইমান দেশে ফিরে যায়নি বলে তার মা বাবা অনেক কষ্ট পায় এবং কি নুরানও অনেক কষ্ট পায়। এরপরে দেখা যায় সুলাইমান আয়লাকে নিয়ে বসেছিল আর আয়লা একটি ভিডিও গান শুনতেছিল রোমানের। সেই গানটি ছিল খুবই কষ্টের আর তখনই মনে পড়ে যায় তার ভালোবাসার মানুষটির কথা। আর অন্যদিকে দেখা যায় সুলাইমানের বেস্ট ফ্রেন্ড লিলি, সে শুধু ভাবতে থাকে সুলাইমান মনে হয় অন্য কাউকে ভালোবাসে। লিলি আসলে সুলাইমানকে অনেক ভালোবাসতো, সুলাইমান কখনো লিলির হবে না বলে এটা বলে সে কান্না করতে থাকে অনেক। আর অন্যদিকে দেখা যায় সুলাইমান আয়লাকে বলে আমি যদি কখনো তুর্কিতে ফিরে যাই তাহলে আমি তোমাকে নিয়েই ফিরবো। পরের দৃশ্যে দেখানো হয় সুলাইমান গিয়েছে তার সিনিয়রের কাছে আয়লাকে নিয়ে
নিয়ে যাওয়ার জন্য তুর্কিতে, এবং তার সিনিয়র তাকে বলে এটা আর্মি অফিস, এটা কোনো মজা করার জায়গা না, তুমি যতক্ষণ আর্মিতে রয়েছো তোমার সব নিয়ম মেনেই চলতে হবে। এরপরেই আমরা একজন কোরিয়ার টিচারকে দেখতে পাই, সে মূলত আয়লার দায়িত্ব নিতে চায়। তাদের একটি এতিমখানা রয়েছে, সেখানে আয়লার মতো অনেক বাচ্চারা থাকে আর তারা সেখানেই পড়াশোনা করে। সুলাইমান সেই কোরিয়ার টিচারকে বলে আয়লা মানসিকভাবে অনেক অসুস্থ, সেখানে এখনই যাওয়াটা বেটার না মনে করি, আমি আয়লাকে মানসিকভাবে প্রস্তুত করব, তারপরে আমি আপনার কাছে দিয়ে দিব। কিছুদিন কেটে যায় এবং দেখা যায় যে সুলাইমান আয়লাকে নিয়ে টিচারের কাছে যাচ্ছে। সুলাইমান আয়লাকে বলে তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো, তোমাকে এখন স্কুলে যেতে হবে। আয়লা খুশি মনে তার স্কুলে চলে যায় আর তার বন্ধুদের সাথে জাতীয় সঙ্গীত গাইতে থাকে। আর এই দৃশ্য যখন সুলাইমান বাহির থেকে দেখছিল তখন তার মন খুবই খারাপ হয়ে যায়, তাই তারা কোনোভাবে চাচ্ছিল না যে আয়লাকে ছেড়ে তারা চলে যায়। সুলাইমান তার নিজের মন অনেক শক্ত করে সেই ফিরতে বাধ্য হয়। সুলাইমান মন খারাপ করে সোজা হাঁটতে থাকে এবং দেখা যায় আয়লা তার পিছন থেকে দৌড়ে আসছে এবং এসে বাবা বলে তাকে জড়িয়ে ধরে আর সে অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে আমি আপনাকে ছাড়া এই দুনিয়াতে কিভাবে বেঁচে থাকবো, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আমার এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই আপনি ছাড়া, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না বাবা। এরপরে সুলাইমানের মন অনেক ভেঙে পড়ে এবং তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। সুলাইমান বাড়িতে এসে আয়লার জন্য একটি কাঠের বাক্স বানায় যাতে করে সে তুর্কিতে নিয়ে যেতে পারে আয়লাকে। সুলাইমান সেই কাঠের বাক্সটি নিয়ে জাহাজে উঠতে একজন সৈনিকের সন্দেহ হয়, তখনই সে বাক্সটি খুলে ফেলে আর তারা দেখতে পায় ওই বাক্সর ভিতরে ছিল আয়লা। এরপরে সুলাইমানকে হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয় আর সুলাইমানের এবার তুর্কিতে ফেরা হয় না। সুলাইমানকে কোনো শাস্তি দেওয়া হয় না, তবে সুলাইমানের চাকরিও যায় না এবং তার সিনিয়র তাকে বলে তোমার এখনই তুর্কিতে ফিরে যাওয়া উচিত। সুলাইমান তাতে রাজি হয় না। সুলাইমান উল্টো তার সিনিয়রকে বলে আমি অলরেডি আমার বেস্ট ফ্রেন্ড আলীকে হারিয়েছি, আমি আয়লাকে আর হারাতে চাই না। সিনিয়র সুলাইমানকে বুঝায় তুমি এখন আপাতত চলে যাও, লাগলে তুমি কয়েক বছর পর এসে আয়লাকে নিয়ে যেও। সুলাইমানের এই কথাটা ঠিকঠাক মনে হয়, তাই সুলাইমান তার কথায় রাজি হয়ে যায়। আর এরপরেই সুলাইমানের সেই দিনটি চলে আসে যেই দিনে আয়লাকে ছেড়ে চলে যেতে হবে। সুলাইমান আয়লাকে নিয়ে পোর্টে চলে আসে। সুলাইমান আয়লাকে বলতে থাকে আজকে আমি বাবা হিসাবে তোমাকে ওয়াদা করছি, আমি তোমাকে একদিন না একদিন নিতে আসবই আর সেই দিন থেকে আমরা চিরদিনের জন্য একসাথে থাকবো। আয়লা তো খুব ছোট মানুষ, সে তো আর ওয়াদা বুঝে না, সে তো শুধু থাকতে চায় সুলাইমানের সাথে, কারণ তার তো সুলাইমান ছাড়া পৃথিবীতে কেউই নেই। সুলাইমান আয়লাকে রেখে জলভরা চোখ নিয়ে জাহাজের উদ্দেশ্যে রওনা দেয় আর আয়লা তার পিছনে কান্না করতে থাকে। আয়লার এই কান্না দেখে ওইখানের সবার মন খারাপ হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, এটা একটি সত্য ঘটনা আর আয়লা পৃথিবীতে এখনো বেঁচে আছে। আচ্ছা যাই হোক, দৃশ্য পরিবর্তন হয়ে আসে তুর্কিতে ফেরার পরে সুলাইমানের আরো একটি খারাপ খবর আছে, তাকে বলে নুরান নাকি বিয়ে করছে। এই কথা শুনে সুলাইমান চলে যায় নুরানের কাছে সরাসরি দেখা করতে। নুরান তাকে বলে তোমার জন্য আমি আর কতদিন অপেক্ষা করব, তুমি ওই ছোট্ট মেয়েটির জন্য দেশে কবে ফিরবে আমি তাও জানতাম না, তাই আমি বাধ্য হয়ে বিয়ে করেছি আর আমার পক্ষে তোমার জীবনে ফেরা কখনোই সম্ভব না। এটা বলে নুরান সেখান থেকে চলে যায় আর সুলাইমান ডিসিশন নেয় যে সে আর এই শহরে থাকবে না, সে তার বাবা মায়ের কাছে চলে যায় এবং চলে যাওয়ার আগে তার বেস্ট ফ্রেন্ড লিলিকে বিয়ে করে। এরপরে দেখা যায় লিলি এবং সুলাইমানের বিয়ের বয়স অনেকদিন হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও সুলাইমান মন খারাপ করে বসে থাকে আয়লার জন্য, সে এখনো আয়লার পথ চেয়ে বসে থাকে। লিলি এটা দেখে সিদ্ধান্ত নেয় যে সুলাইমানকে সাহায্য করবে আয়লাকে খোঁজার জন্য। লিলি কোরিয়ান এম্বাসিতে অনেক দৌড়াদৌড়ি করতে থাকে সারাদিন। একদিন কোরিয়ান এম্বাসি থেকে লিলি এবং সুলাইমানকে ডেকে পাঠানো হয়। তারা যখন এম্বাসিতে যায় সেই এম্বাসির লোক বুঝাতে থাকে আয়লাকে খোঁজার আশাটা ছেড়ে দিতে, কারণ আয়লাকে খোঁজা একদম অসম্ভব ছিল, কারণ আয়লার নাম তো আয়লা ছিল না আর আয়লা হচ্ছে মুসলিম নাম। তবে তারাও শিওর আয়লার নামটা সেই দেশে আর এখন আয়লা নেই। তাদের কথা শুনে সুলাইমান অনেক হতাশ হয়ে পড়ে এবং লিলি তাকে বুঝাতে থাকে তুমি কোনো ভয় পেও না, লাগলে আমরা দুজন খুঁজবো। কিন্তু তারা কখনোই বুঝতে পারেনি তাকে খুঁজতে গিয়ে তাদের 47 বছর পার হয়ে যাবে। আর হ্যাঁ, তাকে খুঁজতে খুঁজতে তাদের 47 বছর পার হয়ে গেছে। এর ভিতরে দেখা যায় সুলাইমান এবং লিলি বুড়ো হয়ে গিয়েছে। দেখানো হয় তুর্কিতে নাকি অনেক বড় একটি ভূমিকম্প হয়েছে, কিন্তু সুলাইমান বাড়ি থেকে না বের হয়ে বরং আয়লার জিনিসপাতিগুলোর খুব সুন্দরভাবে যত্ন করে রেখে দিয়েছিল। আর এটা দেখে বোঝা যায় সুলাইমান আয়লার জন্য এখনো পথ চেয়ে বসে আছে। দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় আরো 5 বছর পরে, সাল 2002। তখন ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছিল। তখন সাউথ কোরিয়ান এবং জাপানের মধ্যে একটি খেলা চলছিল। সুলাইমান সেই খেলাটি দেখতে থাকে এবং সুলাইমান টিভির ফ্রেমের ভিতরে আয়লাকে খুঁজতেছিল, কিন্তু সুলাইমানের সামনে সেই 1950 সালের বাচ্চা মেয়েটি আয়লার চেহারায় বেশে ওঠে। আর সুলাইমান সবসময় চিন্তা করতে থাকে আয়লা এখন কেমন আছে, কোথায় আছে, কি করে। এর মধ্যে রিপোর্টারের ফোন আসে লিলির কাছে। রিপোর্টার তাদেরকে জানায় সে আয়লার জীবন নিয়ে একটি মুভি করতে চাচ্ছে, আয়লাকে খুঁজে পাওয়ার জন্য সুলাইমানকে হেল্প করবে। আর এটা শুনে সুলাইমান এবং লিলি খুব খুশি হয়ে যায়। তারা ওই রিপোর্টারের সাথে দেখা করতে যায়। সুলাইমান ওই রিপোর্টারকে তার জীবনের সবকিছু ঘটনা খুলে বলে। রিপোর্টার সুলাইমানকে বলে আমরা আয়লার জীবনের ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশন পেয়েছি আর তাদের বন্ধুকেও আমরা খুঁজে পেয়েছি, তবে আয়লাকে আমরা খুঁজে পাইনি। সুলাইমানের চোখে পানি এসে পড়ে আর এভাবেই কিছুদিন চলে যায়। একদিন ওই রিপোর্টারের কাছে একজন ভদ্রমহিলার কল আসে। সেই ভদ্রমহিলাটি নিজেকে আয়লা বলে দাবি করছে। রিপোর্টার এই কথা কাউকে না বলে সে চুপচাপ ওই ভদ্রমহিলার সাথে তখনই দেখা করতে চলে যায়। রিপোর্টার আয়লার কাছে কিছু তাদের ছোটবেলার ছবি দেয় এবং সেই ছবিটি আয়লা দেখে কেঁদে বলে আমার বাবা কোথায়। আর তখনই আমরা বুঝে যাই এ আর কেউ না, সেই ছোট্ট মেয়েটি আয়লা। আর এরপরে চলে আসে সব থেকে ইমোশনাল দৃশ্য 2010 সাল। সুলাইমান ঠিক 60 বছর পরে আবারও কোরিয়াতে চলে আসে। সুলাইমান বলতে থাকে কোরিয়া এখন অনেক বদলে গিয়েছে, আমি জানি না আমার বাচ্চা মেয়েটি এখানে কিভাবে বড় হয়েছে। আর এরপরই দেখা যায় সুলাইমান একটি পার্কে গিয়েছে আয়লার সাথে দেখা করতে। আর ফাইনালি সেই সময় চলে আসে। সুলাইমান
সুলাইমান আয়লাকে প্রথম দেখায় চিনে ফেলে। আয়লা এবং সুলাইমান দুজন দুজনকে জড়িয়ে ধরে প্রচুর পরিমাণ কাঁদতে থাকে। এই কান্না যতটা না কষ্টের তার থেকে বেশি সুখের। একজন বাবা তার মেয়েকে প্রমিস করেছিল 60 বছর আগে যে তার মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে। 60 বছর কেটে গিয়েছে ঠিকই, কিন্তু তার বাবা তার প্রমিস রেখেছে। এরপরে আয়লা এবং সুলাইমানের যখন সত্যিকারের দেখা হয় 2010 সালে, তখন কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়। এই মুভিটি শেষে আমার দুইটি কথাই বলতে ইচ্ছা করে, যে মন থেকে চাইলে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই। আর দ্বিতীয় কথাটি হচ্ছে শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়, তবে আমার কথা শেষ হয় না। হ্যালো বন্ধুরা, আমি জানি এই মুভিটি দেখে আপনার চোখে একটু হলেও জল আসছে, তবে মুভিটি কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর এই মুভিটি আপনি একা কেন দেখবেন, আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিন। আচ্ছা যাই হোক, যেহেতু মুভি শেষ তাহলে আমার কথা বাড়িয়ে কোনো লাভ নেই। কথায় আছে না, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, ঠিক তেমনই সুলাইমানের জীবনে ঘটেছে। ওই দিন যদি সুলাইমান ওই মেয়েটিকে ওইখানে ফেলে চলে আসতো তাহলে হয়তো নুরানকে পেয়ে যেত। আর এদিকে মাত্র 2 বছরের জন্য সুলাইমান তার ভালোবাসার মানুষকে হারিয়েছে। আমার এই কথাটা আপনি মুখস্থ করে রেখে দিয়েন। আপনাকে যে ভালোবাসবে সে আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে থাকবে, আর যে মেয়ে আপনাকে কখনো ভালোবাসবে না সেই মেয়ে নুরানের মতো করবে। দেখুন ভাই, আপনি একজন বাংলাদেশ নাগরিক, আপনি একটি মেয়েকে ভালোবাসেন এবং কিছুদিন পরে আপনি বাহিরে চলে যাবেন। বাহির থেকে এসে যদি দেখেন তার বিয়ে হয়ে গেছে, তখন আপনার কেমন লাগবে? ঠিক তেমনই সুলাইমান যুদ্ধে যাওয়ার পরে এসে দেখে তার ভালোবাসার মানুষটির বিয়ে হয়ে গেছে, আর সুলাইমানের জীবনে বড় একটা দাগ লেগে যায়, যেই দাগের মূল্য সবাই বুঝবে না। আচ্ছা, একটা সত্যি কথা বলে যাবেন, আপনার জীবনে কি এরকম কখনো ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, এখানেই শেষ। দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।